মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এ পর্যন্ত তাকে কত টাকা পাঠিয়েছেন? আগে টাকা কড়ি তো কিছু পাঠাইনি। পাঠাননি কেন? টাকা পেলেই তুমি গ্রাম ছেড়ে চলে যাবে আর কোনো কথা প্রকাশ করবে না, এ কথা নিশ্চিত তো? মন্ত্রী হারালে কি খেলা চলে? না কিছুতেই না। দাদু, মন্ত্রী। হ্যাঁ দাদু, মন্ত্রী। মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালোজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। শুনছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চন্দ্রনাথ। মণিশঙ্করের বিধান অনুযায়ী সরযুকে ত্যাগ করলে চন্দ্রনাথের সমাজচ্যুতির দোষ মিটবে। অনিচ্ছা সত্ত্বেও চন্দ্রনাথ সেই সিদ্ধান্ত মেনে নেয় আর সরযু চলে যাওয়ার আগে 7 দিনের সময় চায়। আজ 2রা আশ্বিন, সেই প্রতীক্ষার শেষ দিন, সরযুর বিদায়ের ক্ষণ। সকাল থেকে খুব বৃষ্টি পড়ছিল। হরকালী চিন্তিত হয়ে পড়লেন, পাছে যাওয়া না হয়। সমস্ত দিন ধরে সরযু ঘরের জিনিসপত্র গুছিয়ে রাখছিল। মূল্যবান কাপড়গুলো একে একে আলমারিতে বন্ধ করল। সমস্ত অলংকার লোহার সিন্ধুকে পুরে চাবি দিল। তারপর স্বামীকে ডেকে আনতে লোক পাঠিয়ে দিয়ে নিজে মাটিতে পড়ে অনেক কাঁদল। গৃহত্যাগের সময় যত কাছে আসছে, কষ্ট তত অসহ্য হয়ে উঠছে। এই 7 দিন যেভাবে কেটেছিল, আজ সেভাবে কাটবে বলে মনে হচ্ছে না। তার ভয় হল, পাছে এই শেষ দিনটিতে ধৈর্যচ্যুতি ঘটে। যাবার সময় পাছে নিতান্ত তাড়া খাওয়া পথের ভিখিরির মতো দেখতে হয়। আত্মসম্মানটুকুকে সে প্রাণপণে জড়িয়ে ধরেছিল। সেইটুকু ত্যাগ করতে কিছুতেই তার ইচ্ছে হল না। চন্দ্রনাথ এলে সে চোখ মুছে উঠে বসল। বলল, এসো, আজ আমার যাবার দিন। তখনও তার চোখের পাতা ভিজে রয়েছে। চন্দ্রনাথ অন্যদিকে চেয়ে বসে রইল। সরযু কাছে এসে বলল, এই নাও, এই চাবি নাও। যতদিন আবার বিয়ে না করো, ততদিন অন্য কাউকে দিও না। যেখানে হয় রেখে দাও। সরযু হাত দিয়ে টেনে চন্দ্রনাথের মুখ ফিরিয়ে ধরে অল্প হেসে বলল, কাঁদবার চেষ্টা করছো? চন্দ্রনাথের মনে হল কথাটা বড় কঠিন করে বলা হয়েছে। সরযু তখনই তার চোখ মুছিয়ে দিয়ে আদর করে বলল, মনে করে দেখো, কোনো দিনও একটা ঠাট্টা করিনি। তাই যাবার দিনে আজ একটা তামাশা করলাম। রাগ করো না। যা কিছু ছিল সমস্ত বন্ধ করে আলমারিতে রেখে গেলাম। দেখো, মিছিমিছি আমার একটা জিনিসও যেন নষ্ট না হয়। চন্দ্রনাথ চেয়ে দেখল, সরযুর গায়ে একখানি গয়নাও নেই। হাতে শুধু 4-5 গাছি কাঁচের চুড়ি, আর কিচ্ছু নেই। সরযুর এই সর্বস্ব খোয়ানো সাজ তার 2 চোখে শুল বেঁধাল। কিন্তু কি বলবে সে? আজ 2খানা অলংকার পরে যাবার কথা বলে কি করে সেই দেবী মূর্তিকে অপমান করবে? সরযু গলায় আঁচল দিয়ে প্রণাম করে পায়ের ধুলো মাথায় তুলে নিয়ে বলল, আমি যাচ্ছি বলে অনর্থক দুঃখ করো না। এতে তোমার হাত নেই, আমি তা জানি। চন্দ্রনাথ এতক্ষণ পর্যন্ত সহ্য করছিল, আর পারল না, ছুটে পালিয়ে গেল। সন্ধ্যের আগে গাড়ির সময় স্টেশনে যেতে হবে। বৃষ্টি এসেছে। বাড়ির বৃদ্ধ সরকার 2-1খানি কাপড় গামছায় বেঁধে কোচম্যানের কাছে গিয়ে বসল। সেই সীতাদেবীর কথা বোধহয় তার মনে পড়ছিল, তাই চোখের জলও গড়িয়ে পড়ছিল। চোখ মুছে মনে মনে বলল, ভগবান, আমি মাইনে করা চাকর,
তাই আজ আমার এই শাস্তি। যাবার সময় সরজু হরকালীর মনের ভাব বুঝে ডেকে প্রণাম করল, পায়ের ধুলো নিয়ে বলল, মামিমা, বাক্সটা একবার দেখো। না না, থাক থাক, দেখার দরকার নেই। হ্যাঁ, ততক্ষণে কিন্তু টিনের বাক্সটা খুলে গেছে, যার দিকে হরকালীর নজর। আসলে তার পক্ষে দেখার লোভ সংবরণ করা অসম্ভব। আর চোখে তিনি দেখলেন ভিতরে 2-1 জোড়া সাধারণ কাপড়, 2-3টে বই আর কাগজে মোড়া 2খানা ছবি, আরও 2-1টা কি রয়েছে। সরজু বলল, শুধু এই আছে। হরকালী ধীরে ধীরে সরে গেলেন। সন্ধ্যার আগেই সরজু গাড়িতে উঠে বসল। কোচম্যান গাড়ি হাঁকিয়ে ফটক দিয়ে দ্রুত ছুটে বেরিয়ে গেল। দোতলার জানালা খুলে মণিশঙ্কর তা দেখলেন। আজ তার হঠাৎ মনে হল, বুঝি কাজটা ভালো হলো না। সমস্ত রাত মণিশঙ্কর ঘুমোতে পারলেন না। সারা রাত ধরে তার 2 কানের ভেতর একটা ভারী গাড়ির গভীর আওয়াজ গুম গুম শব্দ করতে লাগল। ভোরেই বিছানা ছেড়ে বাইরে বেরিয়ে এলেন। দেখলেন গেটের ওপর একজন অপরিচিত হতভাগা চেহারার লোক আধঘুমন্ত অবস্থায় বসে আছে। কাছে যেতেই লোকটা উঠে দাঁড়িয়ে বলল, আমি একজন পথিক। কথাটা শুনে মণিশঙ্কর চলে যাচ্ছিলেন। সেই সময় সে পেছন থেকে বলে উঠল, মণিশঙ্কর বাবুর বাড়ি কি এই? নিজের নাম শুনে মণিশঙ্কর লোকটার দিকে ফিরে বললেন, এই, তার সঙ্গে কখন দেখা হতে পারে বলে দিতে পারেন? আমার নামই মণিশঙ্কর। লোকটা সসম্ভ্রমে নমস্কার করে বলল, আগে আপনার কাছেই এসেছি। মণিশঙ্কর তার আপাদমস্তক বারবার জরিপ করে নিয়ে বললেন, কাশী থেকে কি আসছো বাপু? আগে হ্যাঁ। দয়াল পাঠিয়েছে? আগে হ্যাঁ। টাকার জন্য এসেছো? আগে হ্যাঁ। তবে আমার কাছে কেন? আমি টাকা দেব তাই কি তুমি মনে করেছো? না, দয়াল ঠাকুর বলে দিয়েছেন আপনি টাকা পাবার সুবিধে করে দিতে পারবেন। পারবো, তবে ভেতরে এসো। দুজনে ফাঁকা ঘরে দরজা বন্ধ করে বসলেন। মণিশঙ্কর বললেন, সমস্ত তবে সত্যি? সমস্ত সত্যি। এই বলে সে কয়েকখানা চিঠি বার করে দিল। মণিশঙ্কর তা আগাগোড়া পড়ে বললেন, তবে বৌমার দোষ কি? তার দোষ নেই, কিন্তু মায়ের দোষে মেয়েও দোষী হয়ে পড়েছে। তবে যার নিজের দোষ নেই তাকে কি জন্য বিপদগ্রস্ত করছো? হ্যাঁ, আমারও উপায় নেই, টাকার জন্য সব করতে হয়। মণিশঙ্কর কিছুক্ষণ চিন্তা করলেন কিছু, তারপর বললেন, দেখো বাপু, এ দুর্নাম প্রকাশ পেলে আমারও অত্যন্ত লজ্জার কথা। চন্দ্রনাথ হলো গে আমার ভাইপো। আমি নিরুপায়। সে কথা তোমার দিকে তাকালেই জানা যায়। ধরো টাকা যদি আমি নিজেই দিই তাহলে কিরকম হয়? ভালোই হয়, আর কষ্ট করে চন্দ্রনাথ বাবুর কাছে যেতে হয় না। টাকা পেলেই তুমি গ্রাম ছেড়ে চলে যাবে আর কোনো কথা প্রকাশ করবে না, এ কথা নিশ্চিত তো? নিশ্চয়ই। বেশ, কত টাকা চাই? অন্তত 2000। মণিশঙ্কর বাইরে গিয়ে নায়েব লক্ষ্মীনারায়ণকে ডেকে 2-3টি কথা বলে দিলেন। তারপর ভিতরে এসে 1000 করে 2খানি নোট বাক্স খুলে রাখালদাসের হাতে দিয়ে বললেন, এখান থেকে 10 ক্রোশ দূরে সরকারি খাজনা ঘর, সেখানে ভাঙিয়ে নিও। আর কোথাও ভাঙানো যাবে না। আর শোনো, কখনো এদিকে আর এসো না, মনে থাকবে? আমি তোমার উপর সন্তুষ্ট নই, তাই যদি কখনো এদিকে আসবার চেষ্টা মাত্র করো, জীবিত ফিরবে না, তাও বলে দিলাম। রাখালদাস চলে গেল। প্রাণপণে হেঁটে বিকেলে সে শহরে পৌঁছল। তখন কাছারি বন্ধ হয়েছে।
কোনো কাজ হলো না। রাখাল পরের দিনের জন্য অপেক্ষা করে থাকল। ওদিকে কাশীতে হরিদয়ালের বাড়িতে পুরনো দাসীটি পর্যন্ত নেই। বামুন ঠাকরুন তো সম্পূর্ণ নিরুদ্দেশ। সরজু যখন গিয়ে পৌঁছল তখন বাড়িতে কেউ নেই। শূন্য এ বাড়িটা যেন হাহা করছে। বৃদ্ধ সরকার কেঁদে বলল, মা, আমি তবে যাই। সরজু প্রণাম করে মুখ নিচু করে দাঁড়িয়ে রইল। সরকার কাঁদতে কাঁদতে চলে গেল। দয়াল ঠাকুরের আসা পর্যন্ত অপেক্ষা করতে পারল না, ইচ্ছেও ছিল না। সন্ধ্যার সময় দয়াল বাড়িতে এলেন। অন্ধকারে সরজুকে দয়াল বসে থাকতে দেখে বললেন, কে? সরজু প্রণাম করে উঠে মুখ তুলে বলল, আমি। সরজু? দয়াল বিস্মিত হয়ে মনোযোগ দিয়ে দেখলেন সরজুর গায়ে একখানিও অলংকার নেই, পরনের কাপড়ও সামান্য। দাসদাসী কেউ সঙ্গে আসেনি, কাছেই একটা বাক্স মাত্র পড়ে আছে। সমস্ত ব্যাপারটা বুঝে নিয়ে বিদ্রূপ করে বললেন, যা ভেবেছিলাম ঠিক তাই হয়েছে, তাড়িয়ে দিয়েছে। সরজু চুপ করে রইল। এখানে তোমার স্থান হবে না। একবার আশ্রয় দিয়ে আমার যথেষ্ট শিক্ষা হয়েছে, আর নয়। এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। চমকে তাকালো সরজু। হরিদয়ালকে সে দাদা মশাই বলে ডাকে। ছোট থেকে নিজের নাতনির মতোই স্নেহ দিয়েছেন। তিনিও আজ মুখ ফেরালেন। এখন সরজুর একমাত্র ভরসা তার মা। মায়ের কোলে মুখ গুঁজে সে কাঁদবে। তার মনের সব বোঝা হালকা হবে। তাই তার চোখ মাকে খুঁজতে লাগল। তারপর মাথা হেঁট করে হরিদয়ালকে জিজ্ঞাসা করল, মা কোথায়? মাগি পালিয়েছে, আমাকে ডুবিয়ে দিয়ে সরে পড়েছে। যেমন চরিত্র সেই রকমই করেছে। কথাগুলো বলার সময়ের আগে যেন তার সারা শরীর পুড়ে যাচ্ছিল। হঠাৎ ব্যঙ্গ করে বলে উঠলেন, বলা যায় না, হয়তো কোথাও খুব সুখেই আছে। এসব শুনে সেখানেই সরজু বসে পড়ল। সে যে অবশেষে তার মায়ের কাছেই ফিরে এসেছিল। ওদিকে দয়াল বলতে লাগলেন, আমি তোমাকে জায়গা দিয়ে জাত হারাতে চাইনে। যারা আদর করে নিয়ে গিয়েছিল শেষকালে তারা কি তোমার মাথা রাখবার একটু কুড়েও বেঁধে দিতে পারেনি? তাই রেখে গেছে আমার কাছে। যাও, যাও, এখান থেকে দূর হও। এবার সরজু কেঁদে ফেলল, বলল, দাদামশাই, মা নেই, আমি যাব কোথায়? কাশীর মতন জায়গায় তোমাদের জায়গার অভাব হয় না। সুবিধা মতন একটা খুঁজে নিও। তিনি নাকি বড় জ্বালায় জ্বলছিলেন, তাই এমন কথাটাও বলতে পারলেন। সরজুর স্বামী তাকে ঘরে জায়গা দেয়নি, হরিদয়াল দেবে কেন? এতে তাকে দোষ দেওয়ারও কিছু নেই। সরজু তা বুঝল, কিন্তু তারও যে আর দাঁড়াবার জায়গা নেই। স্বামীর ঘরে দুদিনের আদর যত্নে অতিথির মতো গিয়েছিল, এখন বিদায় হয়ে এসেছে। এ সংসারে সেই যত্ন করা গৃহস্থ আর ফিরেও দেখবে না। অতিথিটি কোথায় গেল? বড় কষ্টে তার চোখের জল নিঃশব্দে গাল বেয়ে পড়ছিল। এই তার 17 বছর বয়স। তার সব স্বাদ ফুরিয়েছে। মা নেই, বাবা নেই, স্বামী পরিত্যাগ করেছেন, দাঁড়াবার ঠাঁই নেই। আছে শুধু কলঙ্ক, লজ্জার বিপুল রূপ যৌবন। এ নিয়ে বাঁচা চলে, কিন্তু সরজুর চলে না। সে ভাবছিল, আমার কত আয়ু, আর কতদিন বাঁচতে হবে? যতদিনই হোক, আজ আমার নতুন জন্মদিন। যদিও দুঃখ কষ্টের সঙ্গে সরজুর আগেই পরিচয় ঘটেছে, কিন্তু এরকম প্রচণ্ড অপমান এবং লাঞ্ছনা কবে সে ভোগ করেছে? দয়াল ঠাকুর উত্তরোত্তর উত্তেজিত গলায় কথা বলছিলেন। এবার চিৎকার করে উঠলেন, কি হলো? বসে রইলে যে? কোথায় যাব? আমি তার কি জানি? দাদামশাই, আজ রাতটা। দূর দূর, এক দণ্ডও না। এবার সরজু উঠে দাঁড়ালো। হঠাৎ মনে একটু সাহস হলো। মনে করল,
যার কাছে শত অপরাধেও ভিক্ষে চাইবার অধিকার ছিল, তার কাছেই যখন চাইনি, তখন পরের কাছে চাইব কি জন্য? আর কিছু না থাকে, কাশীর গঙ্গা তো এখনো শুকোয়নি। মা গঙ্গা সমাজের ভয়ও করে না, তার জাতিও যাবে না। এ দুঃখের দিনে একটি দুঃখী মেয়েকে স্বচ্ছন্দে কোলে তুলে নেবে। আমার আর কোথাও আশ্রয় না থাকে, সেখানে থাকবেই। মা গঙ্গার বুকেই আমি জায়গা খুঁজে নেব আজ। সরজু চলতে লাগল, কিন্তু চলতে পারল না, আবার বসে পড়ল। দয়াল ঠাকুর ভাবলেন, এমন বিপদে আমি জন্মে পড়িনি। তার গলাটা শুকিয়ে আসছিল। পাছে দমে যান এই ভয়ে চিৎকার করে বললেন, অপমান না হলে বুঝি যাবে না? এই বেলা দূর হও। বাবাজি। ডাক কানে যেতেই হরিদয়াল বুঝলেন কৈলাস খুড়োর গলা। তিনি ব্যস্ত হয়ে উঠলেন। ওই যে খুড়ো আসছে, এই বিপদের মধ্যে আবার খুড়ো। বলতে বলতেই কৈলাসচন্দ্র এক হাতে দাবার পুঁটলে আর অপর হাতে হুঁকো নিয়ে ভিতরে চলে এলেন। তিনি যে এইমাত্র এসেছিলেন তা নয়, গোলমাল শুনে বাইরে দাঁড়িয়ে হরিদয়ালের ধমক ধমক ও গালিগালাজ শুনছিলেন। তাই যখন ভিতরে ঢুকলেন, তখন হাতে দাবার পুঁটলি ও হুঁকো ছিল, কিন্তু মুখে হাসি ছিল না। সোজা সরজুর কাছে এসে দাঁড়িয়ে বললেন, সরোজি, কখন এলে মা? সরজু কৈলাস খুড়োকে চিনত, প্রণাম করল। তিনি আশীর্বাদ করে বললেন, এসো মা, এসো। তোমাদের ছেলের বাড়িতে না গিয়ে এখানে কেন মা? তারপর হুঁকো নামিয়ে রেখে সরজুর টিনের বাক্সটা একেবারে কাঁধে তুলে নিয়ে বললেন, চলো মা, সন্ধ্যা হয়। কথাগুলো তিনি এমনভাবে বললেন যেন তাকে নেবার জন্যই এসেছিলেন। সরজু কোনো কথাই পরিষ্কার বুঝতে পারল না, মুখ নিচু করে বসে রইল। কৈলাসচন্দ্র ব্যস্ত হলেন, বললেন, তোর বুড়ো ছেলের বাড়ি যেতে লজ্জা কি? সেখানে কেউ তোকে অপমানের কথা বলবে না। মা বেটাই মিলে নতুন করে ঘর কন্যা করব। চল মা, দেরি করিস নে। সরজু তবু উঠতে পারল না। এমন সময় হরিদয়াল হেঁকে বললেন, খুড়ো কি করছো? কিছু না বাবাজি। কিন্তু তখনই সরজুর খুব কাছে এসে হাতখানা প্রায় ধরে ফেলবার মতো করে নিতান্ত কাতরভাবে বললেন, চল না মা, বসে বসে কেন মিছে কটু কথা শুনছিস? খুড়োর কথায় এবার সরজু উঠে দাঁড়ালো দেখে হরিদয়াল বললেন, খুড়ো কি একে বাড়ি নিয়ে যাচ্ছ? না বাবা, রাস্তায় বসিয়ে দিতে যাচ্ছি। কথাটা যে কৈলাস খুড়ো ব্যঙ্গ করে বললেন তা হাড়ে হাড়ে বুঝতে পারলেন হরিদয়াল। বিরক্ত হয়ে বললেন, কিন্তু খুড়ো, কাজটি ভালো হচ্ছে না। কাল কি হবে ভেবে দেখো। কৈলাস তার কথার কোনো উত্তর দিলেন না, কিন্তু সরজুকে বললেন, শিগগির চল না মা, নইলে আবার হয়তো কি বলে ফেলবে। সরজু দরজার বাইরে বেরিয়ে গেল। কৈলাসচন্দ্র ঘাড়ে বাক্স নিয়ে পিছনে চললেন। হরিদয়াল পিছন থেকে বললেন, খুড়ো, শেষে কি যাত্রা দেবে? হরিদয়ালের কথা শুনেও কৈলাসচন্দ্র তাঁর দিকে না ফিরেই বললেন, বাবাজি, নাও তো দিতে পারি। আমাদের সঙ্গে তবে আহার বন্ধ হলো। এইবার কৈলাসচন্দ্র হরিদয়ালের দিকে ফিরে দাঁড়ালেন, কড়া গলায় বললেন, কবে কার বাড়িতে কৈলাস খুড়ো পাত পেড়েছে দয়াল? তা না পাতো, কিন্তু সাবধান করে দিচ্ছি। কৈলাস ভুরু কুঁচকলেন। তাঁর দীর্ঘ কাশিবাসের মধ্যে আজ তাঁর এই প্রথম রাগ দেখা গেল। হরিদয়াল, আমি কি কাশীর পাণ্ডা, না যজমানের মন জুগিয়ে অন্যের সংস্থান করি? আমাকে ভয় দেখাচ্ছ কেন? আমি যা ভালো বুঝি তাই চিরদিন করেছি, আজও তাই করব। সেজন্য তোমার দুর্ভাবনার দরকার নেই। তোমার ভালোর জন্য। থাক বাবাজি, যদি এই ৬৫ বছর তোমার পরামর্শ না নিয়েই কাটাতে পেরে থাকি, তখন বাকি ২-৪ বছর পরামর্শ না নিলেও আমার কেটে যাবে। যাও বাবাজি, ঘরে যাও। এবার হরিদয়াল পিছিয়ে পড়লেন। কৈলাস সরজুকে নিয়ে চলে গেলেন। কৈলাসচন্দ্র বাড়িতে পৌঁছে বাক্স নামিয়ে সহজভাবে বললেন, এ ঘর বাড়ি সব তোমার মা, আমি তোমার ছেলে। বুড়োকে একটু আধটু দেখো, আর তোমার নিজের ঘরকন্না চালিয়ে নিও।
আর কি বলবো। কৈলাসের আর কোনো কথা বলার ছিল কিনা বলতে পারি না, কিন্তু সরজু বহুক্ষণ অবধি চোখ মুছতে মুছতে ভেবে দেখল তার কোনো কথাই আর বলবার নেই। অবশেষে দুঃখিনী সরজু একটা আশ্রয় পেল। পরদিন সকাল হতেই একেবারে কাজের সময়ে রাখাল দাস খাজনাঘরে ছুটল। খাজাঞ্চির কাছে 2,000 টাকার নোট দিয়ে বলল, টাকা চাই। খাজাঞ্চিবাবু ভালো করে নোট 2খানা ঘুরিয়ে ফিরিয়ে দেখে বললেন, বসো। রাখাল দাসকে বসতে বলে বাইরে গিয়ে একজন পুলিশের দারোগা সঙ্গে নিয়ে ফিরে এসে রাখালকে দেখিয়ে বললেন, এই নোট এই লোকটি চুরি করেছে। জমিদার মণিশঙ্কর বাবুর লোক বলেছে কাল সকালে ভিক্ষার ছল করে তার ঘরে ঢুকে এই 2খানি নোট চুরি করেছে। নোটের নম্বর মিলছে। মোটেই না, জমিদার বাবু নিজে দিয়েছেন। বেশ তো, সে কথা হাকিমের কাছে বলো। যথাসময়ে হাকিমের কাছে রাখাল বলল, যার টাকা তাকে জিজ্ঞাসা করলে সমস্ত পরিষ্কার হবে। বিচারের দিন ডেপুটির আদালতে জমিদার মণিশঙ্কর উপস্থিত হয়ে হলফ নিয়ে বললেন, আমি লোকটাকে জীবনে কখনো দেখিনি। নোট আমারই বাক্সে ছিল, কাউকে দিইনি। রাখাল নিজেকে বাঁচাবার জন্য অনেক কথা বলতে চাইল। হাকিম তা কতক কতক লিখে নিলেন, কতক বা মণিশঙ্করের উকিল মোক্তার গোলমাল করে দিল। মোটের ওপর রাখালের কথা কেউই বিশ্বাস করল না। ডেপুটি তার 2 বছর সশ্রম কারাবাসের হুকুম করলেন। ওদিকে শরৎকালের ভোরের দিকে মৃদু হাওয়া যখন চন্দ্রনাথের ঘরের জানালা দিয়ে আসতে শুরু করেছে, সারা রাত জেগে থাকার পর চন্দ্রনাথ এই সময়টাতে ঘুমিয়ে পড়ত। তারপর রোদ যখন জানালা দিয়ে মুখে এসে পড়ত, চন্দ্রনাথের আবার ঘুম ভেঙে যেত। সারাদিন কাজকর্ম নেই, কোনো কিছুতেই আনন্দও নেই, আর দুঃখও প্রায় নেই। আর সুখের আশা সে একেবারেই ছেড়ে দিয়েছে। সে বুঝেছে যে কালো মেঘ তার জীবনে অসময়ে নেমে এসেছে, সেই মেঘের আড়ালেই একদিন তার সব শেষ হবে। এই জীবনে হয়তো আর তার সূর্যের সঙ্গে দেখা হবে না। এই নিরাশার কালো ছায়াই প্রতিদিন ঘন থেকে আরও ঘন হতে লাগল, এবং চন্দ্রনাথ অলসভাবে দিন কাটিয়ে দিতে লাগল। এ সময় একদিন হরকালী বললেন, এই অঘ্রাণ মাসেই চন্দ্রনাথের আবার বিয়ে হবে। চন্দ্রনাথ শুনে চুপ করে থাকে। এই চুপ করে থাকা সম্মতি না অসম্মতির লক্ষণ, তা নিয়ে হরকালীর স্বামীর সঙ্গে তর্ক বিতর্ক হয়। শেষে মণিশঙ্করকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, শোনো, চন্দ্রনাথকে জিজ্ঞাসা না করে কিছু বলা যাবে না। এবার কার্তিক মাসে দুর্গাপুজো। মণিশঙ্করের ঠাকুর দালান থেকে সানাইয়ের সুর সকাল থেকে গ্রামবাসীদের কানে কানে আগামী আনন্দের লহর তুলেছে, কিন্তু একটা সুরও চন্দ্রনাথের কাছে আনন্দের ভাষা বয়ে আনল না। বরঞ্চ ধীরে ধীরে মন আরও ভার হয়ে উঠতে লাগল। আজ হঠাৎ তার মনে হলো, এখানে তো আর থাকা যাবে না। এই এই কে আছিস? আমার জিনিস গুছিয়ে নে, রাতের গাড়িতে এলাহাবাদ যাব। এ কথা হরকালী শুনতে পেয়ে ছুটে এলেন। ব্রজকিশোর এসে বোঝাতে লাগলেন, এমনকি মণিশঙ্কর নিজে এসেও অনুরোধ করলেন। আজ ষষ্ঠীর দিন, এই ষষ্ঠীর দিনে কোথাও গিয়ে কাজ নেই, কথা শোনো। চন্দ্রনাথ কারো কথা শুনল না। দুপুরবেলা হরিবালা এলেন। সরজু যাওয়ার পর থেকে এ বাড়িতে তিনি আসেননি। চন্দ্রনাথ তাঁকে দেখে বলল, ঠান দিদি, হঠাৎ কি মনে করে? আজ বিদেশে যাচ্ছ? যাচ্ছি। পশ্চিমে যাবে? যাব। এবার হরিবালা কিছুক্ষণ চিন্তা করে মৃদু স্বরে বললেন, দাদা, আর কোথাও যাবে কি? না। হরিবালার উদ্দেশ্য চন্দ্রনাথ বুঝেই না বলল। তারপর অন্যমনস্কভাবে এটা ওটা নাড়তে লাগল। হরিবালা যে কত কথা বলতে এসেছিলেন, তা বলতে তার লজ্জা করছিল, সাহসও হচ্ছিল না। কিন্তু কিছুক্ষণ চুপ করে থেকে সাহস করে বলে ফেললেন,
দাদা, তার একটা উপায় করলে না? দুজনের দেখা হওয়ার পর থেকে দুজনেই মনে মনে তার কথাই ভাবছিল। তাই এই সামান্য কথাটিতে দুজনের চোখেই জল এসে পড়ল। চন্দ্রনাথ সামলে নিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে বলল, উপায় আর কি করব দিদি? কাশিতে সে আছে কোথায়? বোধহয় তার মায়ের কাছে আছে। হ্যাঁ, তা আছে, কিন্তু কিন্তু কি? রাগ করো না দাদা। শোনো, কিছু টাকা করে দিও দাদা। আজ যেন সে একলা আছে, কিন্তু দুদিন পরে। কি দুদিন পরে? এবার বড় বড় দুফোঁটা চোখের জল হরিবালা চন্দ্রনাথের সামনেই মুছে ফেললেন। বললেন, তার পেটে যা আছে, ভালোই ভালোই তা যদি বেঁচে বটতে থাকে, তাহলে। চন্দ্রনাথের আপাদ মস্তক কেঁপে উঠল। তাড়াতাড়ি সে বলে উঠল, ঠান দিদি, আজ বুঝি ষষ্ঠী? হ্যাঁ হ্যাঁ রে ভাই। ও, আজ তাহলে যাবে না মনে করছো? তাই ভাবছি। তবে তাই করো। পুজোর পর যেখানে হয় যেও, এ কটা দিন বাড়িতেই থাকো। কি জানি কি ভেবে চন্দ্রনাথ তাতেই রাজি হল। বিজয়ার পর একদিন চন্দ্রনাথ গোমস্তাকে ডেকে বলল, সরকার মশাই, কাশিতে তাকে রেখে আসবার সময় হরিদয়ালকে কিছু বলে দিয়েছিলেন? তার সঙ্গে আমার তো দেখা হয়নি। দেখা হয়নি? সে কি? তবে কার কাছে দিয়ে এলেন? তার তার মায়ের সঙ্গে তো দেখা হয়েছিল। আগে না, বাড়িতে তো কেউ ছিল না। কেউ ছিল না? সে বাড়িতে কেউ থাকে কিনা সে সংবাদ নিয়েছিলেন তো? হরিদয়াল আর কোথাও উঠে যেতেও তো পারেন। সে সংবাদ নিয়েছিলাম। দয়াল ঘোষ সেই বাড়িতে থাকতেন। চন্দ্রনাথ নিঃশ্বাস ফেলে কিছুক্ষণ চুপ করে থেকে জিজ্ঞাসা করল, এ পর্যন্ত তাকে কত টাকা পাঠিয়েছেন? আগে টাকা কুড়ি তো কিছু পাঠাইনি। পাঠাননি? কেন? মামাবাবু বলেন 5 টাকার হিসেবে কিছু পাঠালেই হবে। জবাব শুনে চন্দ্রনাথ অগ্নিমূর্তি হয়ে উঠল। 5 টাকার হিসাবে? কেন? টাকা কি মামা বাবুর? আপনি প্রতি মাসে কাশির ঠিকানায় 500 টাকা করে পাঠাবেন। যে আজ্ঞে। আদেশ শুনে সরকার স্তম্ভিত হয়ে ধীরে ধীরে সরে গেল। হরকালী এ কথা শুনে চোখ কপালে তুলে বললেন, সে পাগল হয়ে গেছে। সরকারকে তলব করে আড়াল থেকে জোর করে হাসলেন। হাসির ছটাও ঘটা বৃদ্ধ সরকার শুনতেও পেল, বুঝতেও পারল। হরকালী বললেন, তা সরকার মশাই কত টাকা পাঠাতে বলেছে ও? প্রতি মাসে 500 টাকা। ভিতর থেকে আবার বিদ্রূপের হাসি শুনে সরকার ব্যস্ত হয়ে পড়ল। হরকালী অনেক হেসে শেষে গম্ভীর হলেন। ভিতর থেকেই বললেন, আহারে, বাছার আমার রাগ হলে আর জ্ঞান থাকে না। আর সে পোড়া কপালের যেমন অদৃষ্ট। আমি 5 টাকা করে দিতে বলেছি, শুনে রেগে উঠেছে, বলে 500 টাকা করে দিও। বুঝলেন সরকার মশাই, এই চন্দ্রনাথের ইচ্ছে নয় যে ওকে 1 পয়সাও দেওয়া হোক। হ্যাঁ, কথাটা কিন্তু সরকার মহাশয় প্রথমে তেমন বুঝল না, কিন্তু মনে মনে যত হিসাব করল তত মনে হলো হরকালী মামিমার কথাটাই সত্যি। যাকে বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছে তাকে কি কেউ স্বেচ্ছায় অত টাকা দেয়? এসব অনেক কিছু ভেবেচিন্তে সে হরকালীকে বলল, তা আপনি যা বলেন। বলবো আর কি, এই সামান্য কথাটা বুঝলেন না? ইয়ে মানে মানে তাই হবে। হ্যাঁ তাই। আপনি কিন্তু 5 টাকা হিসেবে পাঠাবেন। চন্দ্র যদি না দেয়, আমার হিসেব থেকে 5 টাকা করে পাঠাবেন, বুঝলেন?
হরকালে মাসিক 50 টাকা করে নিজের হাত খরচ পেতেন। সরকার মশাই চলে যাবার সময় বলল, তাই পাঠাবো। চন্দ্রনাথ বাড়ি নেই, এলাহাবাদ গিয়েছে। সরকার মশাই তাকে চিঠি লিখে মতামত জানাবার কথা ভাবল, কিন্তু পরে মনে হলো এরকম অসম্ভব কথা নিয়ে অনর্থক তোলপাড় করে নিজের বোকামির পরিচয় দিয়ে লাভ নেই। এই ঘটনার পর 2 বছর কেটে গিয়েছে। এই 2 বছরে আর কোনো পরিবর্তন হোক বা না হোক, কৈলাসখুড়োর জীবনে বড় পরিবর্তন ঘটেছে। যেদিন তাঁর স্ত্রী কমলা শেষ নিঃশ্বাসটি ত্যাগ করে চোখ বুজেছিল, সেই দিন থেকে বিপুল বিশ্ব যেন কৈলাসচন্দ্রর জীবন থেকে চোখ বুজেছিল। কিন্তু সরজুর ওই ছোট্ট শিশুটি আবার সেই বিস্মৃত সংসারের স্নেহের জটিল পথে তাকে ফিরিয়ে এনেছে। সেদিন তাঁর চোখ বহুদিন পরে আর একবার জলে ভরে গিয়েছিল। চোখ মুছে বলেছিলেন, আমার ঘরে বিশ্বেশ্বর এসেছেন। তখনও সে ছোট ছিল। বিশু বলে ডাকলে উত্তর দিতে পারত না, শুধু চেয়ে থাকত। তখন সে সরজুর কোলে, লক্ষিয়ার মার কোলে এবং বিছানায় শুয়ে থাকত। কিন্তু যেদিন থেকে তার চঞ্চল পা দুটি চৌকাঠের বাইরে নিয়ে যেতে শিখেছে, সেদিন থেকে সে বুঝেছে দুধের চেয়ে জল ভালো, এবং নির্দ্বিধায় পরিষ্কার অপরিষ্কার সব জলপাত্রেই মুখ ডুবিয়ে সরজুকে ফাঁকি দিয়ে আকণ্ঠ জল খায়। যেদিন থেকে তার বিশ্বাস জন্মেছে যে পরিষ্কার পেট এবং মুখের ওপর কয়লা কিংবা ধুলো মাখতে পারলেই ভালো দেখায়, সেই দিন থেকে সে সরজুর কোল ছেড়ে মাটি এবং সেখান থেকে কৈলাসচন্দ্রের কোলে জায়গা করে নিয়েছে। সকালবেলা কৈলাসচন্দ্র ডাকেন, বিশু, ও বিশু, দাদু, চলো তো দাদা, শম্ভু মিশিরকে 1 বাজি দিয়ে আসি। বিশু অমনি দাবার পুঁটলিটা হাতে নিয়ে বলে, চলো। বলেই দুহাত বাড়িয়ে বৃদ্ধের গলা জড়িয়ে ধরে। কৈলাসচন্দ্রের আনন্দের সীমা থাকে না। সরজুকে ডেকে বলেন, মা, বিশু আমার একদিন পাকা খেলোয়াড় হবে। সরজু মুখ টিপে হাসে। বিশু দাবার পুঁটুলি হাতে নিয়ে বৃদ্ধের কোলে বসে দাবা খেলতে বের হয়। পথে যেতে কেউ যদি তামাশা করে বলে, খুড়ো, বুড়ো বয়সে কি আরো 2টো হাত গজিয়েছে? বাবাজি, এ হাত দুটোতে আর জোর নেই, বড় শুকনো হয়ে গেছে। তাই 2টো নতুন হাত বেরিয়েছে, যেন সংসারের গাছ থেকে পড়ে না যায়। তারা সরে যায়। বুড়োর কাছে কথায় পারবার জো নেই। শম্ভু মিশিরের বাড়িতে শতরঞ্জ খেলার মধ্যে শ্রীমান বিশ্বেশ্বরেরও একটা নির্দিষ্ট জায়গা আছে। দাদা মহাশয়ের জানুর ওপর বসে লাল রঙের কোঁচা ঝুলিয়ে গম্ভীরভাবে চেয়ে থাকে, যেন দরকার হলে সেও 2-1টা চাল বলে দিতে পারে। হাতির দাঁতের ঘুঁটিগুলো যখন একের পর এক তার দাদামশাইয়ের হাতে নিহত হতে থাকে, অতি উৎসাহের সঙ্গে বিশ্বেশ্বর সেগুলি 2 হাতে নিয়ে পেটের ওপর চেপে ধরে। কিন্তু লাল রঙের মন্ত্রীটার ওপরেই তার ঝোঁকটা একটু বেশি। সেটা যতক্ষণ না হাতে আসে ততক্ষণ সে লোলুপ দৃষ্টিতে চেয়ে থাকে। মাঝে মাঝে তাড়া দিয়ে বলে, দাদু, ওইতে। কৈলাসচন্দ্র খেলার ঝোঁকে অন্যমনস্ক হয়ে বলেন, দাঁড়া দাদা। কখনো হয়তোবা সে আশেপাশে সরে যায়। কৈলাসচন্দ্রের মনটিও চঞ্চলভাবে একবার বিশু ও একবার শতরঞ্চের ওপর আনাগোনা করতে থাকে। গোলমালে হয়তোবা একটা ঘুঁটি মারা পড়ে। কৈলাসচন্দ্র অমনি মুখ ফিরিয়ে ডাকেন, দাদু, হেরে যাই যে, আয় আয়, ছুটে আয়। বিশ্বেশ্বর ছুটে এসে তার আগের জায়গা দখল করে বসে। সঙ্গে সঙ্গে বৃদ্ধেরও দ্বিগুণ উৎসাহ ফিরে আসে। খেলা শেষ হলে সে লাল মন্ত্রীটা হাতে নিয়ে দাদামশাইয়ের কোলে উঠে বাড়ি ফিরে যায়। কৈলাসচন্দ্রের এইভাবে নতুন ধরনের দিনগুলো কাটে। পুরনো বাঁধা নিয়মে বিষম বাধা পড়েছে। আগের দিনের মতো দাবার পুঁটুলি আর সবসময় তেমন যত্ন পায় না। হয়তোবা ঘরের কোণে একবেলা পড়ে থাকে। শম্ভু মিশ্রের সঙ্গে রোজ সকালবেলা হয়তোবা দেখাশুনো করবার সুবিধে হয় না।
গঙ্গাপাড়ের দুপুরের খেলাটা তো একরকম বন্ধই হয়ে গেছে। সন্ধ্যার পর মুকুন্দ ঘোষের বৈঠকখানায় তেমন আর লোক জমে না। মুকুন্দ ঘোষ ডেকে ডেকে হার মেনেছে। কৈলাসচন্দ্রকে রাতে আর কিছুতেই পাওয়া যায় না। সে সময়টা তিনি প্রদীপের আলোয় বসে নতুন শিষ্যটিকে খেলা শেখাতে থাকেন। বলেন, বিশু, ঘোড়া 2.5 পা চলে। ঘুয়া হ্যাঁ, ঘোড়া। ঘুয়া চলে। হ্যাঁ, ঘোড়া চলে, 2.5 পা চলে। ঠিক এই সময়ই বিশ্বেশ্বরের মনে নতুন ভাবনা আসে। সে বলে, গাই তয়ে। না দাদা, এ ঘোড়া গাড়ি টানে না, সে ঘোড়া আলাদা। সরজু এ সময় কাছে থাকলে পুত্রের বুদ্ধি দেখে মুখে কাপড় দিয়ে হেসে চলে যায়। বিশু আঙুল বাড়িয়ে বলে, ওইতে। অর্থাৎ সেই লাল রঙের মন্ত্রীটা এখন চাই। বৃদ্ধ কিছুতেই বুঝে উঠতে পারলেন না যে এত কিছু থাকতে ওই লাল মন্ত্রীটার ওপরেই তোর এত নজর কেন? বিশুর প্রার্থনা কিন্তু অগ্রাহ্য হবার জো নেই। বৃদ্ধ প্রথমে 2-1 বোড়ে হাতে দিয়ে ভোলাবার চেষ্টা করতেন। বিশু কিছুতেই ভুলত না। তখন অনিচ্ছা সত্ত্বেও তার ছোট ছোট হাতে তার চাওয়া জিনিসটি তুলে দিয়ে বলতেন, দেখিস দাদা, যেন হারায় না। কেন? মন্ত্রী হারালে কি খেলা চলে? তয় না। কিছুতেই না। দাদু, মন্ত্রী। হ্যাঁ দাদু, মন্ত্রী। সেদিন ভোলানাথ চাটুর্যের বাড়িতে কৃষ্ণ কথা গান হচ্ছিল। কৈলাসচন্দ্র ডাকলেন, বিশু, চল দাদা, কথা শুনে আসি। বিশ্বেশ্বর তখন লাল কাপড় পরে জামা গায়ে দিয়ে টিপ পরে চুল আঁচড়ে দাদুর কোলে চড়ে কথা শুনতে গেল। কথক ঠাকুর রাজা ভরতের উপাখ্যান বলছিলেন। করুণ কণ্ঠে গাইছিলেন কেমন করে সেই বনবাসী মহাপুরুষের কোলের কাছে হরিণ শিশু ভেসে এসেছিল, কেমন করে সেই সদ্য জন্ম নেওয়া হরিণ শিশুটি কাতর নয়নে আশ্রয় ভিক্ষা চেয়েছিল। আহা, রাজা ভরত নিরাশ্রয়কে আশ্রয় দিয়েছিলেন। এই সময় বিশু একটু সরে বসেছিল। কৈলাসচন্দ্র তাকে কোলের ওপর টেনে নিলেন। তারপর কথক বললেন, সেই মৃগশিশু পলে পলে, দণ্ডে দণ্ডে, দিনে দিনে তার ছিন্ন স্নেহডোর আবার গেঁথে তুলতে লাগল। নিত্যকর্ম, পূজাপাঠ, এমনকি ঈশ্বর চিন্তার মাঝে এসেও অংশ নিত সে। ধ্যান করবার সময়ে মনুষ্যচক্ষে দেখতে পেতেন। সেই নিরাশ্রয় পশু শাবকের সজল করুণ দৃষ্টি তাঁর পানে চেয়ে আছে। তারপর সে বড় হতে লাগল। ক্রমে সুদূর অরণ্য পথে স্বেচ্ছামতো বিচরণ করে বেড়াত। ফিরে আসবার নির্দিষ্ট সময় চলে গেলে রাজা ভরত উৎকণ্ঠিত হতেন, ডাকতেন, আয় আয় রে আয়। তারপর একদিন সে মায়াবন্ধন ছিন্ন করে বনের পশু বনে চলে গেল। মানুষের ব্যথা সে বুঝল না। বৃদ্ধ ভরত চিৎকার করে ডাকলেন, আয় আয়, কোথায় গেলি, আয়। কিন্তু কেউ এলো না, কেউ উত্তর পর্যন্ত দিল না। তখন সমস্ত অরণ্য খুঁজলেন, কেঁদে কেঁদে ডাকলেন, আয় 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 রে। তবুও কেউ এলো না। প্রথমে তার আহার নিদ্রা বন্ধ হল, পূজাপাঠ উঠে গেল। তার ধ্যান চিন্তা সব সেই বনপথে ছুটে ফিরতে লাগল। মৃত্যুর কালো ছায়া তখন ভরতের শরীরে, কণ্ঠ রুদ্ধ হয়েছে, তবুও যেন এখনো ডাকছেন, ফিরে আয়, ফিরে আয়, আয় আয়। কৈলাসচন্দ্র বিশ্বেশ্বরকে সবলে বুকে চেপে হাহা করে কেঁদে উঠলেন। অন্তর কেঁপে উঠল, আয় আয় আয়। সভায় কেউই বৃদ্ধের এ কান্না অস্বাভাবিক মনে করল না, কারণ বয়সের সঙ্গে সকলেরই কেউ না কেউ হারিয়ে গিয়েছে। সকলেরই হৃদয় কেঁদে ডাকছে, ফিরে আয়, ফিরে আয়,
ফিরে আয়। কৈলাসচন্দ্র চোখ মুছে বিশ্বেশ্বরকে কোলে তুলে বললেন, চল দাদা, বাড়ি যাই, রাত্রির হয়েছে। বিশু কোলে উঠে বাড়ি চলল। অনেকক্ষণ এক জায়গায় বসে থেকে ঘুম পেয়েছিল, পথেই ঘুমিয়ে পড়ল। বাড়ি গিয়ে কৈলাসচন্দ্র সরজুর কাছে তাকে নামিয়ে দিয়ে বললেন, দে মা, তোর জিনিস তোর কাছে থাক। সরজু দেখল বুড়োর চোখ দুটি আজ বড় ভারী হয়েছে। এই 2 বছরের মধ্যে চন্দ্রনাথের সঙ্গে তার বাড়ির যোগাযোগই ছিল না। শুধু টাকার প্রয়োজন হলে সরকারকে চিঠি লিখত, সরকার তার দেওয়া ঠিকানায় টাকা পাঠিয়ে দিত। দুঃখ করে হরকালী মাঝে মধ্যে চিঠি লিখতেন, ব্রজকিশোর ফিরে আসবার জন্য অনুরোধ করে চিঠি দিতেন। মণিশঙ্করও 2-1খানা চিঠি লিখেছিলেন যে, আমার শারীরিক অবস্থা ক্রমশ মন্দ হইয়া আসিতেছে, এ সময় একবার দেখিবার ইচ্ছা করে, ফিরিয়া আইসো। প্রথমে চন্দ্রনাথ সেসব কথায় কান দিত না, কিন্তু যেদিন হরিবালা লিখলেন, তুমি সুবিধা পাইলে একবার আসিও, কিছু বলিবার আছে। সেই দিন চন্দ্রনাথ তল্পি বেঁধে গাড়িতে উঠল। ভাবল, ঠান দিদি যদি কিছু বলেন, যদি কোনো চিঠি, যদি কোনো হাতের লেখা দেখাতে পারেন, যদি সেই পুরনো সুখের একটু আভাস তাতে দেখতে পাওয়া যায়, তাহলে কিছু নয়। তবুও চন্দ্রনাথ ছুটে বাড়ি আসতে চাইল, কিন্তু এতখানি পথ যে আশায় ভর করে ছুটে এলো, বাড়িতে এসে তার কিছুই মিলল না। হরিবালার সঙ্গে দেখা হলে জিজ্ঞাসা করল, ঠান দিদি আর কিছু বলবে না? না, আর কিচ্ছু না। তবে কেন মিথ্যে কষ্ট দিয়ে ফিরিয়ে আনলে? বাড়ি না এলে কি ভালো দেখায়? দাদা, যা হবার হয়েছে। এখন তুমি সংসারী না হলে আমাদের দুঃখ রাখবার স্থান থাকবে না। তা আমি কি করব? কিন্তু মণিশঙ্কর কিছুতেই ছাড়লেন না। হাত ধরে বললেন, বাবা, আমাকে মাফ করো। সেই দিন থেকে যে জ্বালায় জ্বলে যাচ্ছি, তাহা শুধু অন্তর্যামী জানেন। আবার বিয়ে করে সংসার ধর্ম পালন করো। শোনো শোনো বাবা, আমি তোমার মনোমতো পাত্রী খুঁজে রেখেছি, শুধু তোমার মত জানবার অপেক্ষায় এখনো কথা দিইনি। বাবা, এক সংসার গত হলে লোকে কি দ্বিতীয় সংসার করে না? হ্যাঁ, এক সংসার গত হয়েছে, সে সংবাদ পেলে পারি। দুগ্গা দুগ্গা, এমন কথা বলতে নেই বাবা। চন্দ্রনাথ চুপ করে রইল। জানো বাবা, আমার মনে হয় আমি তোমাকে সংসার ত্যাগী করিয়েছি। এ দুঃখ আমার আমার মূলেও যাবে না। কোথায় সম্বন্ধ স্থির করেছেন? শুনে মণিশঙ্কর চোখ মুছে উঠে বসলেন, বললেন, কলকাতায়, কলকাতায় বাবা, কলকাতায়। তুমি একবার নিজে দেখে এলেই হয়, এই আর কি। বেশ, তবে কালই যাব। আশীর্বাদ করছি, আশীর্বাদ করছি বাবা তোমাকে, তাই করো। যদি পছন্দ হয় আমাকে চিঠি লিখো, আমি বাড়ির সকলকে নিয়ে একেবারে সেই কলকাতায় উপস্থিত হব। পরদিন চন্দ্রনাথ কলকাতায় এলো। সঙ্গে মামা ব্রজকিশোরও এসেছিলেন। পাত্রী দেখা শেষ হলে ব্রজকিশোর বললেন, কন্যাটি দেখতে একেবারে মা লক্ষ্মীর মতো।
চন্দ্রনাথ মুখ ফিরিয়ে রইল, কোনো মতামত প্রকাশ করল না। স্টেশনে এসে টিকিট কেটে দুজনে গাড়িতে উঠলে ব্রজকিশোর জিজ্ঞাসা করলেন, তবে বাবাজি, পছন্দ হয়েছে তো? না। এমন মেয়ে তবু পছন্দ হলো না? না। তারপর নির্দিষ্ট স্টেশনে ট্রেন থামলে ব্রজকিশোর নেমে পড়লেন। চন্দ্রনাথ এলাহাবাদের টিকিট কেটেছিল। তবে কতদিনে ফিরবে? কাকাকে প্রণাম জানিয়ে বলবেন শীঘ্র ফেরবার ইচ্ছে নেই। মণিশঙ্কর সে কথা শুনে কপাল চাপড়ে বললেন, হায় হায় রে, হায় হায়। যা হয় হবে, যা হয় হবে। আমার শরীরটা একটু ভালো হলেই নিজে গিয়ে আমি বৌমাকে ফিরিয়ে আনবো। হরকালী এ খবর শুনে দাঁতে দাঁত ঘষে বললেন, মরবার আগে মিনসের বাত তুলে ধরেছে গো। এরপর সরকারকে ডেকে জিজ্ঞাসা করলেন, আপনাকে চন্দ্রনাথ কি বললে? আজ পর্যন্ত কত টাকা কাশিতে পাঠানো হয়েছে? শুধু এই জিজ্ঞেস করলো, আর কিছু নয়? না। হরকালী মুখের ভাব অতি ভীষণ করে চলে গেলেন। এদিকে চন্দ্রনাথ তো এলাহাবাদের টিকিট কিনেছিল, কিন্তু পথে যেতে যেতেই হঠাৎ মত পরিবর্তন করে কাশী এসে উপস্থিত হল। চন্দ্রনাথ পাত্রী দেখে পছন্দ হয়নি তা মামা ব্রজকিশোরের মাধ্যমে কাকাকে জানিয়ে দিল। তবে কি তার মনে এখনো সরজুই আসন পেতে বসে আছে? তাই কি সে এলাহাবাদের টিকিট কেটেও কাশীতে নেমে গেল? চন্দ্রনাথ কি তবে সরজুর কাছেই যাচ্ছে? কিন্তু সে সরজুর নতুন ঠিকানা খুঁজে পাবে তো? সরজুর মুখোমুখি দাঁড়ালে কি ঘটবে? এত বছরের অনাদরের পরে সরজু কি চন্দ্রনাথকে আবার আগের জায়গায় বসাবে, নাকি ফিরিয়ে দেবে তাকে? শুনলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চন্দ্রনাথ। আজ শুনলেন পর্ব ৩, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, পরিচালনায় দেবলীনা আচার্য, বিশেষ তত্ত্বাবধানে সৌভিক গুহ সরকার, সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনায় ভিজুয়াল অডিও, ভাষ্য স্পন্দন দাস, চন্দ্রনাথ প্রসূন দাস, সরকার শেখর দাস, মণিশঙ্কর রূপন দাশগুপ্ত, ব্রজকিশোর সুদীপ্ত ঘোষ, হরকালী গার্গী হর চট্টোপাধ্যায়, হরিদয়াল জয় মুখার্জি, সরজু অধ্যায় সাহা, বিশু শ্রুতি রয় আচার্য, হরিবালা আলপনা শর্মা, কৈলাস সমীর চরিত, রাখাল সৌরভ চ্যাটার্জি এবং অন্যান্য শিল্পীরা। মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন।